ঠান্ডা যত পড়বে মশাল তত জ্বলবে, এটা তো আমাদের ট্যাগলাইন ছিল। কিন্তু মশাল ঠান্ডাই হোক, গ্রীষ্মই হোক, বর্ষাই হোক, মশাল কিন্তু জ্বলছে, মশাল কিন্তু জ্বলবে। আজকেও ইস্টবেঙ্গল ঘরের মাঠে বড় জয় পেয়েছে। তো জয় পাওয়ার পর কোচ অস্কার ব্রুজন দলকে নিয়ে কি বার্তা দিল, দিল্লির কোচ কেন ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়নদের সঙ্গে তুলনা করলো, ইস্টবেঙ্গল দল কীরকম পারফরমেন্স করেছে, কোন প্লেয়ারদের খেলা সবথেকে ভালো হয়েছে, অস্কারের কোন ভুল প্ল্যানিংয়ের জন্য ইস্টবেঙ্গল কিছুটা চাপে পড়েছিল, বা জামশেদপুর পাঞ্জাব ম্যাচই কেমন হলো, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমরা কথা বলি আজকের ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে, তো আজকে কিন্তু ইস্টবেঙ্গল 4-1 গোলে ম্যাচ জিতলো। 4 মিনিটের মাথায় পিছিয়ে পড়লেও ইস্টবেঙ্গল যে কামব্যাক করতে পারে সেটা আমরা জানি, আর এই ইস্টবেঙ্গল বারবারই এরকম কামব্যাক করে দেখাবে, সেটুকুও ভরসা করা যায়। এবং ভরসার অপর নাম তো এখন হয়ে উঠেছে ইউসুফ এবং মিগুয়েল, কারণ তারা যেরকমভাবে পারফরমেন্স করছে, দুটো ম্যাচে 7টা গোল, ইস্টবেঙ্গল সমর্থকরা কখনো এরকমটা হতে পারে আশা করতে পারেনি এই সিজনের শুরুর আগে থেকে। কিন্তু সিজনের শুরুতে ইস্টবেঙ্গল দেখিয়েছে এটা এক নতুন ইস্টবেঙ্গল। এই ইস্টবেঙ্গলকেই মানুষ চেনে, কারণ এই যে মাঝখানে খারাপ সময় গিয়েছিল সেটা প্রত্যেক দলের জন্যই এরকম সময় যায়, কিন্তু সেই সময়কে কাটিয়ে ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গলের মতন ফিরছে। যেখানে ইস্টবেঙ্গল কিন্তু আজকে 4 মিনিটের মাথায় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত 4-1 গোল ব্যবধান আরও বড় হতে পারত, যেটাকে কিন্তু অস্কার ব্রুজন হতে দেয়নি, এটুকু বলতে হয়। কারণ যেরকমভাবে ইস্টবেঙ্গল একের পর এক অ্যাটাক তৈরি করে ফার্স্ট হাফেই 3-1 এগিয়ে গেছে, সেখানে দিল্লিকে সেকেন্ড হাফ তো ইস্টবেঙ্গল পুরো খেলার সুযোগ তৈরি করে দিয়েছিল। একের পর এক চেঞ্জ ইস্টবেঙ্গল করতে থাকে, নন্দর পরিবর্তে ভিষ্ণুকে এনে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল। কিন্তু তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল প্রচুর পরিবর্তন করে নিল। সেখানে পুরো আমরা দেখতে পেলাম সৌভিক চক্রবর্তীকে গেম টাইম অফার করা, বা আমরা দেখতে পেলাম মোহাম্মদ রাকিব, তাকেও কিন্তু গেম টাইম দেওয়ার জন্য তাকে নামানো হলো। তো অনেকগুলো পরিবর্তন, ডেভিডকেও নামানো হয়েছিল, সবকটা পরিবর্তন ইস্টবেঙ্গল করে নিয়েছিল। তবুও যদি আজকে ইস্টবেঙ্গলের ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকানো যায়, ইস্টবেঙ্গল কিন্তু তাদের কাছে সবসময় ছিল। 55% বল নিয়ে তারা কন্ট্রোলে খেলেছে এবং টোটাল ইস্টবেঙ্গল শট করেছে 17টা, সেখানে কিন্তু শট অন টার্গেট ইস্টবেঙ্গলের ছিল 8টা। কিন্তু এই জায়গাতেই একটা ইন্টারেস্টিং ব্যাপার জানো, আজকে দিল্লি খেলেছে যেরকম, সেখানে দিল্লি 14টা শট করে গেছে, দিল্লি কিন্তু ইস্টবেঙ্গলের তুলনায় একটা শট বেশি নিয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু 9টা শট অন টার্গেট রেখেছিল। যাই হোক, দিনের শেষে কে কত শট করলো, কে কত বল পজিশন নিয়ে খেললো সেটা কেউ দেখতে যাবে না, তুমি জিতেছো না তুমি হেরেছো সেটাই দেখার বিষয়। তো সেখানে ইস্টবেঙ্গল আজকে ম্যাচ জিতেছে এবং ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট কিন্তু ইস্টবেঙ্গল তুলে নিয়েছে পরপর ইস্টবেঙ্গলের কাছে। এবার যে ম্যাচগুলো আসবে অত্যন্ত কঠিন ম্যাচ, যেখানে জামশেদপুর, যেখানে রয়েছে এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, প্রত্যেকটা দলের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গলকে পরপর কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তো সেই কারণেই কিন্তু অস্কার ব্রুজন সঠিক কাজটাই করেছে, কারণ ইস্টবেঙ্গল যেই রকম ফুটবল খেলছিল অনেকেই ভেবেছিল যে হয়তো আরও ইস্টবেঙ্গল অ্যাটাকিং ফুটবল খেলবে, আরও গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখো প্লেয়িং 11-এ তো 11 জন প্লেয়ার খেলবে, তাছাড়াও এমনি বেঞ্চের দিকে তাকালে টোটাল কিন্তু 18 জনের স্কোয়াড থাকে। সেখানে যদি ইস্টবেঙ্গল প্রত্যেকটা প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে না দেখতে পারে, তো পরবর্তী সময় যে কোনো প্লেয়ারের চোট আঘাত সমস্যা হলে সেই জায়গায় অন্য প্লেয়ারটা এসে তার জায়গাটায় কিভাবে খেলবে, সেই কারণে কিন্তু এতগুলো পরিবর্তন করা। মাঝ মাঠে সৌভিক চক্রবর্তীকে অবশ্যই অল্প অল্প করে গেম টাইম দিয়ে প্রস্তুত রাখা হচ্ছে, কোনো ম্যাচে সৌভিক চক্রবর্তীকে অবশ্যই প্রয়োজন হবে। আজকে যেমন সল ক্রেসপোকে খেলানো যায়নি, সেই জায়গাতে সৌভিক চক্রবর্তীকেও পরবর্তী সময় কোনো ম্যাচে প্রথম থেকে ভাবা হবে। নন্দর থেকে সৌভিক মাঝ মাঠে খেললে ইস্টবেঙ্গল আরও বেটার পারফরমেন্স করবে, সেটুকু আমি আশা করতে পারি, কারণ নন্দ ঠিক
ঠিকঠাক যেন তার জন্য যাচ্ছে না। দলটাকে দেখে এত ফিট মনে হচ্ছে, কিন্তু নন্দকে দেখে মনে হয়নি যে সে এখনও 100% ফিট রয়েছে। পরবর্তী সময় রায়না বা পরবর্তী সময় রাকিব নেবে বা ডেভিড নেবেও তো দুটো ভালো চান্স ক্রিয়েট করেছিল, একটা ভালো ডেভিড হেড দিয়েছিল। তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ার ফিটে একদম ফিট রয়েছে। তো সেই জায়গাতে এখনও মনে হচ্ছে নন্দকে দেখে যে না, কিছুটা ক্যাজুয়াল তার দিক থেকে অ্যাপ্রোচ রয়েছে। সেই জায়গায় কিন্তু নন্দকে আরও বেটার কিছু করতে হবে, তাহলে কিন্তু তাকে পরবর্তী সময় আমরা প্লেইং 11-এ দেখতে পারবো। তা না হলে কিছুদিন বাদে যখন মহেশ এসে যাবে, তো সেই জায়গায় তার জায়গা কিন্তু সেই বেঞ্চই হয়ে যাবে বা বেঞ্চের বাইরেও হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু এখনও উন্নতির প্রয়োজন রয়েছে। এছাড়া অনেকে বলবে হয়তো জয় গুপ্তা সে হামাগুড়ি খাচ্ছিল। হ্যাঁ, জয় গুপ্তার খেলার ধরনটাই এরকম, সে প্লেয়ারদের অনেকটা বডিতে নিয়ে খেলতে ভালোবাসে। এফসি গোয়াতেও তাকে এরকম হামাগুড়ি দিয়েই খেলতে দেখেছিলাম। আজকে একটা তার দিক দিয়ে গোল হয়েছে। আমি তো জয় গুপ্তার খারাপের থেকেও আমি বলবো প্লেয়ারটা যে গোল করেছে, বাচ্চা প্লেয়ার, মাথা ঠান্ডা রেখে ওখান থেকে একটা ফিনিশ দিয়েছে, তার প্রশংসা কেন করব না? তাকে তো অবশ্যই প্রশংসা করতে হয়। খুব ভালো ফিনিশিং দিয়েছে প্লেয়ারটা। শুরুতেই ইস্টবেঙ্গলের মতন দল যাদের ডিফেন্স এত মজবুত, সেখানে গোল করাটা মুখের কথা নয়, সে করে দেখিয়েছে। তারপরেও জয়গুপ্তা একটা ক্ষেত্রে ভুল করলেও বাদবাকি সময় তো জয়গুপ্তা মেনলি অ্যাটাকে সাহায্য করেছিল, কারণ তার চ্যানেল দিয়ে বারবারই অ্যাটাক তৈরি হচ্ছিল। দেখছিলাম সে নেমে এসে ডিফেন্স করছিল এবং একদম ট্যাকটিক্যাল ফাউল যেগুলো করা সেগুলো কিন্তু করছিল জয়গুপ্তা। হ্যাঁ, খারাপ ভালো সবাই মিলিয়ে মিশেই, সেই কারণেই কিন্তু আমাদের ফিফা র্যাঙ্কিং 150 ছুঁই ছুঁই। আমরা সবাই খারাপ, তার মাঝখানেই কিছু কিছু ম্যাচে ভালো পারফরমেন্স করতে হবে, ভালো পুরো টুর্নামেন্ট নিয়ে যেতে হবে, যেটা কিন্তু জয়গুপ্তা অন্যান্য বছরের তুলনায় এই বছরে আমি বলবো ভালোই করছে। ইস্টবেঙ্গলে তো আরও সাইড ব্যাকের সমস্যা ছিল, সেই জায়গায় যা জয় খেলছে ঠিকই আছে, এর থেকে বেশি আশা করাটা মনে হয় না যাবে, কারণ আমাদের এরকমই অবস্থা, আমরা এরকমই খেলি। তো সেই জায়গায় যাই হোক, ভালো খেলেছে ইস্টবেঙ্গল, ম্যাচ জিতেছে। এবং অনেকে বলবে যে অস্কার ভুলভাল প্ল্যানিং করে নামিয়েছিল প্লেয়ারদের। না, ভুল প্ল্যানিং নয়, প্রত্যেকটা প্লেয়ারকে দেখে নেওয়া, বেঞ্চ কীরকম রয়েছে তাদের তো গেম টাইম দিয়ে দেখে নিতে হবে, প্র্যাকটিসে দেখা যাবে না। সেই কাজটা কিন্তু করেছে। যখন দেখছে 3-1 আমি জিতছি, তখন কেন আমি বাদবাকি প্লেয়ারদের দেখে নেব না? সঠিক কাজটাই কিন্তু কোচ করেছে বলে আমার পার্সোনালি মনে হয়। এছাড়া যদি দিল্লির কোচ নিয়ে কথা বলি, তো দিল্লির কোচ কিন্তু ইস্টবেঙ্গলের প্রশংসা করেছে এবং ইস্টবেঙ্গলকে এই বছর চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায়। সেও জানিয়েছে যে ইস্টবেঙ্গল যা পারফরমেন্স করছে তাদের চ্যাম্পিয়ন হওয়ার মতন তারা দল, তারা যেন ভালো পারফরমেন্স করে এবং যেন চ্যাম্পিয়ন হয়, সেটা কিন্তু দিল্লির কোচ জানিয়ে গেছে এবং তারাও ভালো করার চেষ্টা করেছে। হেভিওয়েট দলের বিরুদ্ধে তারা যেটুকু খেলেছে তাতে কিন্তু তাদের কোচ কিন্তু খুশি হয়েছে এবং পরের ম্যাচ থেকে তারাও কামব্যাক করতে চাইবে, সেটাই কিন্তু তাদের কোচ জানিয়েছে। এবং আজকে আইএসএলের দ্বিতীয় ম্যাচের দিকেও নজর ছিল, কারণ ইস্টবেঙ্গল পরের ম্যাচটাই খেলবে জামশেদপুরের সঙ্গে। সেখানে জামশেদপুর কীরকম খেলে? জামশেদপুর খুবই খারাপ খেলেছে আজকের ম্যাচেও। টোটাল জামশেদপুর শট করেছে মাত্র 3টে, শট অন টার্গেট একটা। কপাল ভালো, জামশেদপুর আজকে ম্যাচ জিতেছে। একটা ডিফ্লেক্ট বল ভিনসি ব্যারেটোর গায়ে লেগে বল ঢুকে যায়। তাছাড়া কিন্তু আজকে জেতার সমস্ত রকম মশলা ছিল পাঞ্জাবের দিকে। পাঞ্জাব 6টা শট করেছে, 2টো শট অন টার্গেট রেখেছে, প্রচুর পরিমাণে অ্যাটাক তৈরি করা, ফাউল করা, বাদিকে বড্ড ফিজিক্যাল ফুটবল মনে হয়েছে। এবং তালালকে দেখে আর সেই রকম মনে হচ্ছে না যে তালাল অনেক কিছু করতে পারে। মেসি বাউলি বারবারই বল বাজে জায়গায় মিসপাস করছে বা পাস দেওয়ার থেকে নিজে শট নিলে তো গোল হয়, সেগুলো করছে না, দেখে ছন্ন ছাড়া লেগেছে। মেসি বাউলিকে দেখেও ছন্ন ছাড়া লেগেছে। তালালকে দেখে এখনও সেই 100% ফিট তালাল মনে হয়নি। সেই জায়গায় বরঞ্চ তাদের যে আরও যে সমস্ত প্লেয়াররা ছিল তারা আমি তো বলবো ভালোই খেলেছে। যে নিকোলা যে প্লেয়ারটা রয়েছে, নিকোলার খেলা বরঞ্চ ধরন ভালোই ছিল, কিন্তু এই জায়গাতে আমার মনে হয় আরেকটু মেসি বাউলি যদি ভালো খেলে তাহলে জামশেদপুর ভালো কিছু করতে পারে। তো ওভারঅল আজকে কিন্তু জামশেদপুরের খেলা মোটেই ভালো হয়নি। তো এই জামশেদপুরকে ইস্টবেঙ্গল হারাতে পারবে বলে আমরা আশা করতে পারি। পরবর্তী সময় ইস্টবেঙ্গল জামশেদপুর দল নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এই ভিডিওতে এটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।